1949 সালের 9 সেপ্টেম্বর ভারত তথা ত্রিপুরার ইতিহাসে একটি যুগ সন্ধিক্ষণ। কেননা এই দিনেই মহারানী কাঞ্চনপ্রভা দেবী নাবালক মহারাজার পক্ষে ভারত মুক্তির চুক্তিতে স্বাক্ষর করেন এবং ত্রিপুরার আনুষ্ঠানিকভাবে ভারত ভুক্তি হয়। এখন এখানেই সেই মহামূল্য প্রশ্নটি আসে। চুক্তিতে চাকলা রুশনাবাদের কোনো উল্লেখ ছিল না। পূর্ববর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আমরা দেখেছি যে এই প্রেক্ষিতটা কী করে তৈরি হয়েছিল। এই ভিডিওতে আমরা দেখব যে চাকলা রুশনাবাদ কেন সেই ভারত ভুক্তির চুক্তিতে স্বাক্ষরিত হয়নি, সংযুক্ত হয়নি, আর এই রাজনৈতিক অদূরদর্শিতার পেছনে কি কি কারণ রয়েছে আর কি কি তার প্রভাব পড়েছিল। কেন সেই চাকলা রুশনাবাদের উল্লেখ ছিল না? মহারানী কি জানতেন না এই অঞ্চলের গুরুত্ব, নাকি তাকে বোঝানো হয়নি, নাকি ভারত সরকারের দেওয়ানরা ইচ্ছাকৃতভাবে এই বিষয়টি এড়িয়ে গেলেন? তাহলে এই বিষয়টা আমরা জানতে গেলে প্রথমে জানতে হবে চাকলা রুশনাবাদের আয়তন ও গুরুত্ব। চাকলা রুশনাবাদের আয়তন সম্পর্কে আমরা একটু ধারণা নেই, তাহলে বুঝতে পারবো কতটা ক্ষতি হয়েছে। চাকলা রুশনাবাদ ছিল বর্তমান বাংলাদেশের কুমিল্লা বিভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষাধিক একর উর্বর সমতল কৃষিভূমি। এই অঞ্চলটি ছিল প্রথমত অর্থনৈতিক দিক থেকে ত্রিপুরার পাহাড়ি এলাকার কৃষির জন্য সীমিত, কিন্তু চাকলা রুশনাবাদের সমতল জমি অত্যন্ত উর্বর, ধান, পাট ও অন্যান্য ফসলের জন্য আদর্শ। এই জমিদারি থেকে ত্রিপুরার রাজকোষে বিপুল রাজস্ব আসত। মোটামুটি বলা যায় যে এই জমিদারির উপর নির্ভর করেই ত্রিপুরার আর্থিক ক্রিয়াকলাপ চলত। দ্বিতীয়ত, ভৌগোলিক দিক থেকে ত্রিপুরা একটি স্থলবেষ্টিত রাজ্য, যাকে বলা হয় ল্যান্ডলক। চাকলা রুশনাবাদ ত্রিপুরার সঙ্গে থাকলে বাংলার সমতলের সঙ্গে ত্রিপুরার একটি সরাসরি সংযোগ থাকত। এটি ত্রিপুরার জন্য ছিল একটি জানালা। বঙ্গোপসাগর ও বাণিজ্য পথের দিকে তার যোগাযোগ তৈরি করত। তৃতীয়ত, জনগোষ্ঠীর দিক থেকে এই অঞ্চলে বহু বাঙালি জনগোষ্ঠী বাস করত, যারা ঐতিহাসিকভাবে ত্রিপুরা রাজ্যের সঙ্গে যুক্ত ছিল। তাদের ভবিষ্যৎ এই চুক্তির সঙ্গে জড়িয়েছিল। চাকলা রুশনাবাদ না হারালে আজকের ত্রিপুরা শুধু পাহাড়ি রাজ্য হতো না, এটি হতো একটি পরিপূর্ণ ভূখণ্ড, সমতল ও পাহাড়ের সমন্বয়ে গঠিত একটি সমৃদ্ধ রাজ্য। মহারানীর নীরবতা। ত্রিপুরা ইন ট্রানজিশন গ্রন্থের লেখক ত্রিপুর চন্দ্র সেন লিখেছেন, চাকলা রুশনাবাদের জমিদারি সম্পর্কে ভারত ভুক্তির চুক্তিতে মহারানী কাঞ্চনপ্রভা দেবীর নীরবতা তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেয় না। তার একমাত্র রাজনৈতিক অদূরদর্শিতার কারণে ত্রিপুরা তার হার্টল্যান্ডকে হারালো। এই সমালোচনা কতটা ন্যায্য? তাহলে এখন বিচার করে দেখব এই সমালোচনাটা কতটুকু সঠিক। একদিক থেকে দেখলে মহারানী কাঞ্চনপ্রভা দেবী ছিলেন একজন মহিলা শাসক। চারিদিকে রাজনৈতিক অনিশ্চয়তা, নাবালক পুত্র এবং ভারত সরকারের মনোনীত দেওয়ানদের চাপে পরিচালিত একটি রাজদরবার তার হাতে আছে। সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ভারতের গৃহ মন্ত্রণালয় তখন দেশীয় রাজ্যগুলিতে দ্রুত একত্রীকরণের চাপ বাড়াচ্ছিল। এই পরিস্থিতিতে দর কষাকষির সুযোগ ছিল সীমিত। অন্যদিকে থেকে দেখলে আমরা দেখি চাকলা রুশনাবাদ ছিল ত্রিপুরার ঐতিহাসিক সম্পদ। 1947 সালের দেশভাগের সময় এই অঞ্চলটি পূর্ব পাকিস্তানে চলে গেলেও ভারত ভুক্তির চুক্তিতে এই বিষয়টি উপস্থাপন করা যেত। অন্তত ক্ষতিপূরণ বা বিকল্প ব্যবস্থার দাবি করা যেত। হায়দ্রাবাদ ও জুনাগড়ের ক্ষেত্রে ভারত সরকার যেভাবে দর কষাকষি করেছে, ত্রিপুরার মহারানীও সেই পথ নিতে পারতেন, কিন্তু তিনি নেননি। আর সেই নীরবতাই
ত্রিপুরার ইতিহাসে একটি অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। তাহলে কেন এত তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, কেন এত তাড়াহুড়া করে চুক্তি স্বাক্ষর হলো? 1949 সালের মধ্যেই ত্রিপুরায় বামপন্থী আন্দোলন তীব্র হয়ে উঠেছিল। গণমুক্তি পরিষদ এবং অন্যান্য সংগঠন রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হচ্ছিল। ভারত সরকার চাইছিল যত দ্রুত সম্ভব ত্রিপুরাকে ভারতের অংশ করে নিতে, নইলে আভ্যন্তরীণ অস্থিরতা আরও বাড়তে পারে। আর অন্যদিকে ত্রিপুরার রাজ পরিবারের কিছু সংখ্যক পাকিস্তানের সঙ্গে ত্রিপুরার সংযুক্তির ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর মধ্যে দুর্জয় কিশোর ছিলেন অন্যতম। এই রাজনৈতিক চাপের মুখে মহারানী কাঞ্চনপ্রভা দেবী যে চুক্তি স্বাক্ষর করেন, তাতে ত্রিপুরার ভবিষ্যৎ নিরাপদ হলেও চাকলা রোশনাবাদের মতো ঐতিহাসিক সম্পদের বিষয়টি পুরোপুরি উপেক্ষিত থেকে গেল। এটি ছিল একটি তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্ত, যেখানে তাৎক্ষণিক রাজনৈতিক বাস্তবতার কাছে দীর্ঘমেয়াদী ভৌগোলিক ও অর্থনৈতিক স্বার্থ বলি হয়ে গেল। যদি চাকলা রোশনাবাদ ত্রিপুরার সঙ্গে থাকতো, ভাবুন তাহলে কি হতো। এই অধ্যায়টি একটু কাল্পনিক, কিন্তু ঐতিহাসিক বিশ্লেষণে এই বিষয়টি একটু নাড়া দিয়ে যায়। হোয়াট ইফ প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি চাকলা রোশনাবাদ ত্রিপুরার সঙ্গে থাকত, ত্রিপুরা একটি বৃহত্তর রাজ্য হিসাবে ভারত ইউনিয়নে যোগ দিত। শুধু পাহাড়ি ছিটমহল নয়, সমতলেও একটি পূর্ণ রাজ্য হতো। রাজস্বের দিক থেকে ত্রিপুরা অনেক বেশি সমৃদ্ধ হতো, যার ফলে 1950-এর দশকে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীলতা কম হতো। বাংলাদেশের সঙ্গে সীমান্ত সমস্যা, উদ্বাস্তু সমস্যা এবং ত্রিপুরার ভৌগোলিক বিচ্ছিন্নতার সমস্যাও অনেকটাই ভিন্ন হতো। এবং 1947 এবং 1971-এর যে উদ্বাস্তু সমস্যা, উপজাতি বাঙালি যে যুগ সন্ধিক্ষণ ও কনফ্লিক্ট, এবং 1980-র দশকে ত্রিপুরায় যে উপজাতি বাঙালি দাঙ্গা, হয়তো সেটা থাকতো না। ত্রিপুরা ইন ট্রানজিশন এর লেখক ঠিকই বলেছেন, চাকলা রোশনাবাদের জমিদারি ত্রিপুরার সঙ্গে থাকলে উদ্বাস্তু সমস্যা এতটা প্রকট হতো না। ইতিহাসে কিছু মুহূর্ত থাকে যেখানে একটি সিদ্ধান্ত, একটি নীরবতা, একটি উপেক্ষা পরবর্তী প্রজন্মের জন্য অপূরণীয় ক্ষতি রেখে যায়। চাকলা রোশনাবাদ তেমনই একটি অধ্যায়। মহারানী কাঞ্চনপ্রভা দেবীকে সম্পূর্ণ দোষী বলা হয়তোবা ন্যায্য নয়, কারণ তিনি ছিলেন একটি অসম ক্ষমতার লড়াইয়ের মধ্যে সারভাইভ করা। কিন্তু একটি কথা অস্বীকার করার উপায় নেই, সেই 1949-এর চুক্তিতে চাকলা রোশনাবাদের উল্লেখ না থাকাটা ত্রিপুরার ইতিহাসের সবচেয়ে দামি নীরবতা হয়ে রয়ে গেল। ইতিহাস আমাদের শেখায় রাজনৈতিক সিদ্ধান্তে তাড়াহুড়ো করলে কি মূল্য দিতে হয়। ত্রিপুরার এই অধ্যায় সেই শিক্ষারই একটি বেদনাদায়ক উদাহরণ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে জানান আপনার কি মনে হয় চাকলা রোশনাবাদের বিষয়ে মহারানীর নীরবতা কি সত্যি অদূরদর্শিতা ছিল, নাকি এর পেছনে অন্য কারণ ছিল। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই হিস্ট্রি আইকিউর ভিডিওগুলি দেখবেন, নিজেকে সমৃদ্ধ করবেন। আপনাদের উপদেশ থাকলে উপদেশ দেবেন, সমালোচনা করবেন। নমস্কার।